নমস্কার, সমবায় কথায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টি অতি সম্প্রতি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসএইচজি ফেডারেশন, আমরা লিখেছি এসএইচজি ফেডারেশন। কোঅপারেটিভ সেক্টরে আমাদের যেসব এসএইচজি আছে আমাদের রাজ্যে বিভিন্ন ডিসিসিবির উদ্যোগে, সেই সব ডিসিসিবি বা রেঞ্জগুলিতে এসএইচজি ফেডারেশন তৈরি করার একটা উদ্যোগ সম্প্রতি শুরু হয়েছে। আমরা বলবো যে প্রায় 25 বছর ধরে আমাদের রাজ্যে, কিন্তু আরো বেশি সময় ধরে এসএইচজি মুভমেন্ট চলছে ট্যাক্সের মাধ্যমে বা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে, মহিলা সমবায়ের মাধ্যমে। তো এই যে উদ্যোগ সম্প্রতি শুরু হয়েছে, একটা ঐতিহাসিক পদক্ষেপ বলা যায়। আমাদের সমবায় দপ্তর বা মাননীয় রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিজ একটা নির্দেশিকা জারি করেছেন, এক রকমের ঐতিহাসিক পদক্ষেপ। সেটা হচ্ছে গত 19শে মে মাননীয় আরসিএস কোঅপারেটিভ ওয়েস্ট বেঙ্গল তিনি একটি নির্দেশিকা জারি করেছেন যে প্রতিটি রেঞ্জে বা প্রতিটি জেলায় বা প্রতিটি ডিসিসিবিতে যেখানে যেরকম ভাবে সম্ভব এসএইচজির ফেডারেশন গঠন করতে হবে। যেভাবে নদিয়া, মুর্শিদাবাদ এবং হুগলিতে ফেডারেশন তৈরি হয়েছে সেই রকম ভাবে ফেডারেশন তৈরি করতে হবে। কারণ ওখানে উল্লেখই আছে সেই চিঠিতে যে এই ফেডারেশন গঠন করার ফলে এই জেলাগুলিতে এসএইচজি মুভমেন্ট অনেকটা ভালো হয়েছে, সাফল্য লাভ করেছে। বিশেষভাবে তিনি হুগলি জেলার উদাহরণ দেখিয়েছেন, এমনকি হুগলি জেলা যে মডেলে ফেডারেশন তৈরি করেছে সেই মডেলটিকে অনুসরণ করার কথাও তিনি উল্লেখ করেছেন। এবং স্বাভাবিকভাবেই প্রতিটি জেলায় একটা সাড়া পড়েছে। জেলায় যেসব ডিআরসিএস, এআরসিএস আছেন, ব্যাংকের ডিসিসিবির অফিসাররা আছেন, সিওরা আছেন, তাদের মধ্যে আবার একটা নড়াচড়া শুরু হয়েছে। ডাইরেক্টর থেকে অফিসাররা এই বিষয়ে যোগাযোগ করছেন, যাচ্ছেন জেলায় যে মাননীয় রেজিস্ট্রারের এই নির্দেশিকা অনুসারে কিভাবে ফেডারেশন গঠন করা যায়। তো অনেক জায়গা থেকে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করছেন যে এই বিষয়গুলো তো জানা নেই, অনেকের অনেক জায়গায় নেই। তো সেই বিষয়ে আমরা একটা ভিডিও যেন করি বা একটা আলোচনা করি। তো মনে হলো এই বিষয়টা খুব প্রাসঙ্গিক হবে। বিষয়টি যদিও অনেক বড়, অনেকটা বিস্তারিত আলোচনা, কিন্তু একটা প্রাথমিক আলোচনা আজকে আমরা এটা করি। প্রথম কথা হলো যে ফেডারেশনটা কি, কাকে বলে। এই যে এসএইচজি ফেডারেশন আমরা বলছি, এটাকে যদি একটু সংজ্ঞার মতো করে আমরা বলি যে এসএইচজি ফেডারেশন হচ্ছে একটি জেলায়, ধরে নিলাম সেখানে একটি ডিসিসিবি আছে, সেই জেলায় বা সেই ডিসিসিবির অধীনে যত প্যাক্স এবং তাদের যত এসএইচজি আছে তাদের জেলা স্তরের একটা প্রতিনিধি স্থানীয় বডি। আমি আরো একবার বলি যে এসএইচজি ফেডারেশন হচ্ছে সেই জেলার সমস্ত কোঅপারেটিভ সেক্টরে সমস্ত গ্রুপের সমস্ত এসএইচজির প্রতিনিধি স্থানীয় একটা মঞ্চ বা নেতৃস্থানীয় একটা বডি। এটাই বোধহয় ব্যাখ্যা। কথা হচ্ছে যে এই বডিটা কিভাবে তৈরি হবে, এদের কাজ কি ইত্যাদি। তো এই বডিটা কিভাবে তৈরি হবে সেই কথাটা আমরা আগে একটু বলে নিই যে নদিয়া, মুর্শিদাবাদ এবং হুগলি যে পদ্ধতিতে এই ফেডারেশন তৈরি করেছে সেটাকে বলতে পারি আমরা প্রায় পিরামিডের মতো একটা পদ্ধতিতে তৈরি করেছি। বটম আপ পদ্ধতি আমরা বলতেই পারি। এই যে ফেডারেশন জেলা স্তরের একটা বডি তৈরি হয়েছে, এই বডিটা তার আগে একটু উল্লেখ করে নিই, এই বডিটার স্বরূপ কিরকম হবে।
এটা কি একটা সংস্থা? হ্যাঁ, অবশ্যই একটা সংস্থা হিসাবে তৈরি হবে। তো সংস্থা তো নানা রকম হয়, কোম্পানি হয়, সোসাইটি হয়, কোঅপারেটিভ সোসাইটি হয়। তো যেটা এই 3টি জেলাতে ফলো করা হয়েছে, বা হুগলির মডেলটাকেই যেটা বলা হয়, এটা হচ্ছে একটা সোসাইটি, কোথাও রেজিস্টার্ড, কোথাও নন রেজিস্টার্ড। যেমন নদিয়াতে, হুগলিতে এই সোসাইটিগুলো রেজিস্টার্ড বডি রয়েছে। কিভাবে রেজিস্টার্ড? এটা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে রেজিস্টার্ড, কোঅপারেটিভ সোসাইটি নয়। এক কথায় প্রশ্ন আসতে পারে যে কোঅপারেটিভ সোসাইটি নয় কেন? তার ব্যাখ্যা আমরা ক্রমশ বুঝবো আলোচনার ক্ষেত্রে, যে কোঅপারেটিভ সোসাইটির সাথে নর্মাল যে সোসাইটি, সাধারণ সোসাইটি যেমন ক্লাব বা এনজিও কিংবা ওয়েলফেয়ার সোসাইটি, সেগুলির সাথে কোঅপারেটিভ সোসাইটির মূল পার্থক্য হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি হচ্ছে একটা অর্থকরী ইনকাম জেনারেটিং সংস্থা। তাকে প্রফিট করতে হয়, ব্যবসা করতে হয়, তার একটা ব্যবসা থাকে সঙ্গে। কিন্তু এই সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে যে আমাদের ফেডারেশন তৈরি হচ্ছে, এই ফেডারেশনকে অর্থকরী বা ব্যবসায়িক সংস্থা হিসাবে তৈরি করা হয়নি। যে মডেলগুলি আমরা দেখছি এই 3টি জেলায়, সেখানে কিন্তু এটা একটা সহায়ক ওয়েলফেয়ার বা ভলেন্টারি ওয়েলফেয়ার বডি হিসেবে বলা যেতে পারে, সেবামূলক বডি। তো এটা হচ্ছে দ্বিতীয় কথা। রেজিস্টার্ড না নন রেজিস্টার্ড, এ কথা বলেছি যে নদিয়া এবং হুগলিতে এরা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে রেজিস্ট্রিকৃত হয়েছে। মেম্বার কারা? এই যে বডি তৈরি হয়েছে, এই মেম্বার কারা? এই মেম্বার হচ্ছে এসএইচজিদেরই যারা লিডার্স, নর্মালি বিভিন্ন ব্লক থেকে, কোথাও ব্লক পিছু একজন, কোথাও ব্লক পিছু দুজন। বড় জেলা মুর্শিদাবাদ যেমন বড় জেলা, 26টি ব্লক, সেখানে প্রতিটি ব্লক থেকে একজন নিয়ে জেনারেল বডি তৈরি হয়েছে। হুগলিতেও এইভাবে, সেখানে আরও কিছু যেমন ডাইরেক্ট গ্রুপ ব্রাঞ্চের আছে, সেখানেও প্রতিনিধি নিয়ে সব মিলিয়ে তৈরি হয়েছে ফেডারেশন। নদিয়ার ব্লক কম, সেখানে 17টা ব্লক, 17টা ব্লক থেকে দুজন করে নিয়ে 34 জনের বডি তৈরি হয়েছে। এইরকম ভাবে এরা হচ্ছে মেম্বার। তো আরো ডিটেলে পরে যাব। কথা হচ্ছে যে এই ফেডারেশন এখন যে উদ্যোগ নেওয়া হচ্ছে, মাননীয় রেজিস্ট্রার একটা নির্দেশিকা জারি করেছেন যে জুলাই মাসের মধ্যে এই ফেডারেশন তৈরিটা শেষ করতে হবে। তা আদৌ কি সম্ভব জুলাই মাসের মধ্যে টোটাল ফেডারেশন তৈরি করা? এটা জুন মাসের অনেকদিন পেরিয়ে গেছে, আমরা জুন মাসের শেষের দিকে চলে এসেছি। তো জুলাই মাসের মধ্যে কি সম্ভব? তো চেষ্টা করলে খুব মানে আমাদের কাছে বললে আমরা বলবো যে অবশ্যই সম্ভব, যদি সেই রকমের প্রচেষ্টা নেওয়া যায়। যদি সবটা নাও হয়, অনেক কিছুটা সম্ভব। তো আমরা ধরেন প্রক্রিয়াটি কিভাবে করা যেতে পারে, এই প্রসঙ্গে আমরা দুটো জিনিস উল্লেখ করব। সাধারণত পিরামিড আকারে তৈরি হয়েছে নদিয়া মুর্শিদাবাদে। এটা হচ্ছে এসএইচজি ফেডারেশন। জেলা স্তরে নিচে আছে প্যাক্স। প্যাক্সের নেতৃত্বের নিয়ে মিডিলে ব্লক স্তর, এইভাবে ফেডারেশনটা তৈরি হয়েছে। আমি একটু সংক্ষেপে উল্লেখ করে নিই স্ট্রাকচারটা। এবার সেই স্ট্রাকচারটা কিভাবে তৈরি করা সম্ভব সেটা একটু সংক্ষেপে আমরা উল্লেখ করবো। একদিনে সবটা নাও হতে পারে। স্ট্রাকচারটা এরকম যে প্রতিটি প্যাক্সে কারো 100, কারো 200, কারো 300 গ্রুপ আছে। যদি একটা প্যাক্সের 200 গ্রুপ থাকে, তাহলে মডেলটা এরকম যে 200 গ্রুপ থেকে লিডারশিপ তুলে আনা হোক 10-এর ভাগে। তার মানে 10টা গ্রুপের দলনেত্রী থেকে একজন দলনেত্রী, মানে 10
10টা গ্রুপের দলনেত্রী থেকে একজনকে বাছাই করা হলো, এরাই বাছাই করে দেবে তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে। একটা সাধারণত একটা পাড়া বা একটা গ্রামে গোটা 10 গ্রুপ থাকে, 10টা 12টা 9টা এরকম থাকে। তো আমরা আদর্শ জায়গাটা ধরি 10টা। তো 10টা গ্রুপে 10টা দলনেত্রী, তার ভিতর থেকে সিলেকশন হবে একজন দলনেত্রী যিনি এই 10টা গ্রুপকে একটু দেখভাল করতে পারবেন। আমার ভাষায় বেশি বলছি না, দেখভাল করার বলছি, মানে প্রতিনিধিত্ব করতে পারবেন। তাহলে একজন হলো, লেখা হয় না কেন, এই একজন, তাহলে 200টা যদি এসএজি থাকে, বলেছি এই একজনের সাধারণ নাম হচ্ছে সজনী। নদিয়াতে এই মডেলটা পরীক্ষামূলকভাবে 2011 সালে চালু হয়। একটু পটভূমিটা বলে নিই। 2011 সালে নদিয়া জেলায় তখন অলরেডি 15-16 হাজার গ্রুপ, কোনো প্যাক্সের 400-500 বেশি হয়ে গেছে গ্রুপ। তো এতগুলো গ্রুপকে দেখাশোনা করা কোনো সমিতির ম্যানেজার বা কর্মী বা চেয়ারম্যান সেক্রেটারির পক্ষে খুবই মুশকিল, ভেঙে যেতে পারে ইত্যাদি ইত্যাদি। তো এটা নেটওয়ার্ক তৈরি করার জন্য পরীক্ষামূলকভাবে ওই সময় নদিয়াতে এই মডেলটা চালু করা হয়। এটা কোনো সরকারি বা নাবার্ডের মডেল নয়, এটা পরীক্ষামূলকভাবে চালু করা হয় যে 10টা গ্রুপ থেকে একজন নেত্রীকে যদি বাছাই করা যায়, তাহলে যে প্যাক্সের, এর নাম দেওয়া হয়েছে সজনী। এই যে নেত্রীটা এলেন 10 জনের ভিতর থেকে একজন লিডার, তার নাম দেওয়া হয়েছে সজনী। এই হুগলি জেলাতে এই নামটা ধাত্রী হিসাবে, ধাত্রী, নদিয়া মুর্শিদাবাদ জেলা সজনী, হুগলি জেলায় নামটা দেওয়া আছে ধাত্রী। এরা হচ্ছে ওই 10টা গ্রুপের নেতৃত্বের মধ্যে একজন। তাহলে যে প্যাক্সে 200টা গ্রুপ, তার কতজন ধাত্রী বা সজনী হলো? 20 জন সজনী হলো। তাহলে ওই সমিতির ম্যানেজার 200টা নেত্রীকে নিয়ে মনিটরিং করা, আলোচনা করা, কে কেমন আছে, কে টাকা দিচ্ছে না কে দিচ্ছে, ভালো মন্দ ট্রেনিং ইত্যাদি খবরাখবর 200 জনকে হ্যান্ডেল করাচ্ছে 20 জনকে নিয়ে বসলে কিন্তু টোটাল নেটওয়ার্কটা সম্ভব হয়। তাহলে এই মডেলটা চালু করার ফলে অনেক সমিতিতে দেখা গেল যে এসএসজি মুভমেন্টটা অনেক ভালো কাজ করছে। নদিয়া জেলায় এরপরে কি করা হলো যে একটা ব্লকে কটা 7টা 8টা 9টা কি 5টা 7টা সমিতি এসএসজি করে, কোথাও তারও বেশি। তাহলে অনেক সময় দেখা যায় যে একই ব্লকে একটা সমিতিতে 500 গ্রুপ ভালো চলছে, পাশে একটা সমিতিতে হয়তো 50-60টা গ্রুপও ভালো চলছে না। তাহলে কোথাও মনিটরিং বা পদ্ধতির মানে বৈষম্য আছে। তো যাদের ভালো চলছে তাদের সঙ্গে যদি ইন্টারাকশন হয়, তো ব্লক লেভেলে এই জন্য একটা টিম করা হয়েছে। তো এই একটা ব্লকে যদি 1 2 3 4 5টা যদি সমিতি থাকে, এদের প্রতিটি সমিতি থেকে একজন করে নিয়ে বা 2 জন করে নিয়ে ব্লক লেভেল আমরা বটম আপ পদ্ধতি, মানে পিরামিডের আকারে ফেডারেশন গঠনের পদ্ধতি যেটা বললাম, সেটাকে আমরা আরেকবার যদি দেখি যে নিচের লেভেলটা যদি প্যাক্স হয়, একটা ব্লকে অনেকগুলি প্যাক্স, প্রতিটি প্যাক্সে যেসব গোষ্ঠী আছে সেই গোষ্ঠীতে থেকে সজনী বা ধাত্রী আছে। আমরা ধরে নিলাম যে একটা ব্লকে এতগুলো প্যাক্স আছে। তাহলে ব্লক লেভেলে একটা ব্লক কমিটি আমরা করে দিতে পারি। যদি 7টা 8টা কি 10টা প্যাক্সের এসএসজি থাকে, প্রতিটি প্যাক্স থেকে একজন বা 2 জন প্রতিনিধি নিয়ে ব্লক একটা কমিটি, এবং তারা যদি প্রতি মাসে একবার বসে, তাহলে কোন প্যাক্সে ভালো কোন প্যাক্সে মন্দ, এই মডেলটা নদিয়া মুর্শিদাবাদ হুগলি এরা চালু করেছে, তাতে ইন্টারাকশনটা হয়। এবার জেলা ডিস্ট্রিক্ট, এবার প্রত্যেকটা ব্লক, এরকম ব্লক যদি
20টা থাকে, তাহলে প্রতি ব্লক থেকে যদি আমরা একজন করে নিই, তাহলে ডিস্ট্রিক্ট লেভেল ফেডারেশন তৈরি হবে। এটা হচ্ছে ফেডারেশন। কথা হচ্ছে, অনেক প্রশ্ন আসবে যে এই প্যাক্সের ম্যানেজাররা, এই সজনী বা ধাত্রী, এটাকে তৈরি করা এত সহজ? মেয়েদেরকে বোঝানো, তারা রাজি বা হবে কেন? তো আমরা বলবো যে 3টে জেলাতে তারা যদি কেউ গিয়ে দেখে বা অভিজ্ঞতা বিনিময় করে, যেখানে চলছে, এই ধাত্রী বা সজনীদের কিন্তু কোনো পারিশ্রমিক দেয়া হয় না, কোনো বেতন, কোনো সাময়িক কিছু নেই, কারণ তারা প্রতিনিধি। তবে অবশ্যই কি তাদের টিএ ডিএ হাত খরচ এবং তাদেরকে সম্মান প্রদর্শন করার জন্য যতটা তাদের জন্য খরচ করা উচিত, খরচ করা হয়। না হলে তারা কেন কাজ, তারা ভলান্টারি সার্ভিস দিচ্ছে, সমিতি উপকৃত হচ্ছে। সেটা 1 মাসের মধ্যে সম্ভব কি না, এটা জেলা থেকে জেলা ভ্যারি করবে। কিন্তু যদি উদ্যোগ নেয় সুপারভাইজাররা, সিআই সুপারভাইজার একটুখানি মানে স্পেশাল ড্রাইভ দেয়, তাহলে খুব কঠিন কাজ কিন্তু নয়। ইতিমধ্যে সজনী মডেল কাকে বলে, ধাত্রী মডেল কাকে বলে, পশ্চিমবঙ্গে প্রায় সব জেলারই জানা হয়ে আছে। একটু ড্রাইভ দিলে, হ্যাঁ 100 ভাগ নাও হতে পারে, কিন্তু হতে পারে। এখন এই মুহূর্তে আমরা 2টো জিনিসের উপর উল্লেখ করে আজকের ভিডিও শেষ করব। সেটা হচ্ছে যে যেখানে একদমই সজনী তৈরি নেই, সেখানে কি ফেডারেশন এই 1 মাসের মধ্যে করা সম্ভব? সেখানে আমি বলবো যে কোন পথে এগোলে এটা অনেকটা সম্ভব করা যেতে পারে। যে একটা প্রক্রিয়া নিচের স্তর থেকে চলুক, সিআই সুপারভাইজাররা ম্যানেজারদেরকে ডেকে বুঝিয়ে, এবং অবশ্যই 10টা মেয়ের থেকে যে সজনী নির্বাচন হবে সেটা যেন মেয়েরাই করে। এই পদ্ধতিতে একটু সময় লাগতে পারে। পাশাপাশি এই 1 মাসের মধ্যে ব্লক লেভেলে সিআই সুপারভাইজাররা ভালোই বুঝতে পারবেন যে কোন সমিতিতে কোন কোন নেত্রীরা একটু বেশি প্রগ্রেসিভ, তারা জেলা স্তরে কাজ করলে করতে পারে। এই জেলা স্তরের মেম্বারদের সম্পর্ক 2টো কথা পরে আমরা বলছি, সবটাই কিন্তু ভলেন্টারি ওয়ার্ক, সম্মানীয় মানে সেবামূলক কাজ। তো উপযুক্ত দেখে ব্লকের সুপারভাইজার সিআইরা যদি মনে করেন যে আমি একজন নেত্রী বাছাই করব, কোন পদ্ধতিতে তারা যথেষ্ট সে বিষয়ে সচেতন, তারা নিশ্চয়ই বাছাই করে আনতে পারবে। এমনও হতে পারে যে যে সমিতিতে অনেক বেশি গ্রুপ আছে, যে সমিতিতে বেশি গ্রুপ আছে, তাদের নেত্রীদেরকে নিয়ে একটা আলোচনা করলে তারাই হয়তো একজনকে নির্বাচন করে দিতে পারেন। তাহলে অন্য সময় ত্রুটি মানে দোষ দিতে পারবেন না। একজন এরকম হতে হবে যে যিনি জেলায় যাতায়াত করবেন, বিভিন্ন মিটিংয়ে যাবেন, মেয়েদের কথা তুলে ধরতে পারবেন ইত্যাদি। মানে মেয়েরা কেন রাজি হবে বিনা পারিশ্রমিক, বিনা বেতনে, সেই সব প্রশ্ন নিয়ে আলোচনার সময় থাকলে পরবর্তী একটা ভিডিও আমরা করবো। কিন্তু এটা করা কিন্তু সম্ভব যদি সিআই সুপারভাইজাররা মনে করে। এখান থেকে এক নাম যদি নেওয়া হয়, তাহলে এআরসিএস এবং সিও তারা নিজেরা এই এদেরকে নিয়ে, প্রতিনিধিদেরকে নিয়ে, আমরা সাধারণত বলে থাকি যে মহাধাত্রী বা মহাসজনী বা জেলা সজনী বা জেলা ধাত্রী, এবং নদিয়াতে এই ফেডারেশনের নাম নন্দিনী, তারা নন্দিনী সদস্য। মুর্শিদাবাদে 2016-17 তৈরি হয়েছে ফেডারেশন, তার নাম মঞ্জরি, তারা বলে মঞ্জরি সদস্য, ব্লকের যারা প্রতিনিধি। হুগলিতে তাদের 2022 সাল নাগাদ, 18 সালে তৈরি হয়েছে ওদের, তো তাদেরকে এইভাবে মহাধাত্রী বলা হয়। তো খুব একটা কঠিন হবে না, একটা ফেডারেশন প্রথমত তৈরি করে ফেলতে পারবে। এর কথা হলো ফেডারেশনের কাজ কি হবে। ফেডারেশনের কাজ এক কথায় আমরা বলবো যে এই যে গত 25-30 বছর ধরে আমরা সেলফ হেল্প গ্রুপ করছি, কিসের জন্য? আমাদের ব্যাকওয়ার্ড মেয়েরা, পশ্চাৎপদ মেয়েরা, তাদের ডেভেলপমেন্টের জন্য তো মূলত। এই ডেভেলপমেন্টটা আবার খুব সেবামূলক ভাবে নয়, কারণ এসএইচজি মুভমেন্টের সঙ্গে যুক্ত হয়ে প্যাক্সও যথেষ্ট সমৃদ্ধ হয়েছে, কারণ তাদের ব্যবসাও হয় এটাতে, তাদের ডিপোজিট আছে, লোন হয়। প্যাক্স কিন্তু আর্থিকভাবে লাভবান হয়, সামাজিকভাবেও লাভবান হয়,
নানা রকম লাভ, এইটা নতুন করে বলার কিছু নেই। এসএইচজি গঠন করে অনেক লোকসানে থাকা প্যাক্স ঘুরে দাঁড়িয়েছে, এরকম হয়েছে। তো সে যেটাই হোক, যে রাজি, হ্যাঁ, মেয়েরা কেন রাজি হবে বিনা এতে? অনেক জায়গায় কিন্তু এরকম মহিলারা যথেষ্ট উদ্যোগী, অভিজ্ঞতা বলছে যে বিভিন্ন জেলায় চলছে, কঠিন কিছু নয়। ফেডারেশন তো গঠন হলো, তাদের কাজ হচ্ছে ডিসিসিবি কে, এআরসিএস কে মেয়েদের অভাব, অভিযোগ, তাদের উৎপাদিত দ্রব্যের মানে মার্কেটিং, বিপণন কিভাবে হবে, কি কি প্রশিক্ষণ আদৌ দরকার। আমরা আমাদের মেশিনারিতে ঠিক করে উঠতে পারি না যে মেয়েদের ঠিক কোন ধরনের ট্রেনিং দরকার। এমন দেখা যায় যার সেলাই ট্রেনিং দরকার না, সে সেলাই শিখছে। মোমবাতির সে চলবে না, সে মোমবাতির ট্রেনিং হচ্ছে। কোঅর্ডিনেশনের খুব অভাব। এই অভাবগুলো, এই বিষয়গুলি কিন্তু ফেডারেশন সহজেই করতে পারে। তো ফেডারেশনের কাজ কি হবে, কি করলে ভালো হবে, সেটা পরবর্তীকালে আমরা আর একটা ভিডিও করব। এই মুহূর্তে যেটা জোরালো কাজ হচ্ছে যে জেলা স্তরে একটা ফেডারেশন তৈরি করা, যেটা মাননীয় রেজিস্ট্রার চাইছেন। সেটা করা খুব কঠিন কিছু নয় যদি এই পদ্ধতিতে আমরা আসি। এর সঙ্গে সময় বেশি আমরা নেব না। খুব জড়িত আছে একটা বিষয়, এসএইচজি ওয়েলফেয়ার ফান্ড। এসএইচজি ওয়েলফেয়ার ফান্ড দুটো বিষয় আলাদা। কারণ ফেডারেশন আলাদা, ওয়েলফেয়ার ফান্ড থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু প্রতিটি জেলাতেই কিন্তু এই এসএইচজি ওয়েলফেয়ার ফান্ডটা ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। বরং ওটার চেয়ে এটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। এটা একটু সংক্ষেপে বলে নিই, কারণ ওটার জন্য আলাদা একটা ভিডিও তৈরি করতে হবে, আলাদা একটা সেশন দরকার। যে এসএইচজি ওয়েলফেয়ার ফান্ড নিয়ে একটা বিভ্রান্তি আছে বলেই কথাটা আমাদের বলা দরকার। যে নদীয়া জেলাতে এই ভাবনা নিয়ে শুরু আমরা করেছিলাম যে মেয়েরা প্রতি বছর একটা চাঁদা, একটা টাকা তারা নিজেরা একত্রিত হয়ে কালেকশন করে একটা তহবিলে জমা রাখবে। অনেকে ভাবেন এসএইচজি ওয়েলফেয়ার ফান্ড একটা ইন্স্যুরেন্স, মোটেও না। মেয়েরা তারা নিজেরা মাসে শুরু হয়েছিল 25 টাকা দিয়ে, এখন বোধহয় 40 টাকা, মুর্শিদাবাদে 50 টাকা, এরকম 40 কে 50 কে এরকম আশপাশে প্রতি বছর ধরে নিলাম 50 টাকা করে প্রতিটি সদস্য জমা দেয় একটা ডেডিকেটেড অ্যাকাউন্টে। এবার যদি 30,000 অ্যাকাউন্ট মানে এসএইচজি হয়, তাহলে 3 লক্ষ মহিলা, 3 লক্ষ মহিলা যদি 50 টাকা করে জমা দেয়, তাহলে কত টাকা হয়? বোধহয় 3 লক্ষ মহিলা বোধহয় 15 লক্ষ টাকা বা এরকম কিছু হয়। যাই, তো এত এই টাকাটা একটা তহবিল তৈরি হলো। এই তহবিলটা থেকে মেয়েদের নিজেদের বেনিফিটের জন্য একটা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে যে এই টাকা, এটা তো কারোর টাকা নয়, নিজের টাকা। এটাই প্রকৃত স্বনির্ভরতা। ব্যাংকের কোনো টাকা নেই এর মধ্যে, থাকার কথা নয় আর কি, তাতেও চলছে। যে এর ফলে যেটা নদিয়া, মুর্শিদাবাদ, হুগলিতে চলছে, মালদাতেও চালু করা হয়েছে, যে যদি সেই সদস্যের মৃত্যু হয় তাহলে একটা পরিমাণ টাকা, সাধারণত 20,000 টাকা তার পরিবারকে দেয়া হবে। যদি তার লোন থাকে, লোনটাও কি শোধ হয়ে যাবে। যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, তো এই টাকার পরিমাণটা বেড়ে যায়, 30,000 টাকা দেওয়া হয়। যদি কোনো অ্যাক্সিডেন্টাল ডিসেবিলিটি হয়, হাত পা একটা অঙ্গ আনি হয়, তাহলে দেখা মানে 15,000 টাকা দেওয়া হয়। লাস্ট মানে আরেকটা যেটা মানে আইটেম আছে, সেটা হচ্ছে যদি সেই মহিলার স্বামীর মৃত্যু, এটা কোথাও এই স্কিম এরকম নেই। স্বামীর মৃত্যু হলে কোথাও 10,000, কোথাও 15,000 সেই মহিলাকে দেয়া হয়। এই যে 10,000, 15,000 টাকা হয়তো খুব বেশি নয়, আবার যথেষ্টই বেশি যদি খুব সাধারণ পরিবার হয়। এই ফান্ড থেকে তাদের নিজেদের জমা দেওয়া টাকা থেকে এই অনুদানগুলো, সাহায্যগুলো পায়। এছাড়া গার্ল চাইল্ড শিক্ষার জন্য একটা ব্যবস্থা রাখা হয় এখান থেকে, যে যদি কেউ কলেজে ভর্তি হয় তাকে কিছু বইপত্র কেনার জন্য 1,000 টাকা দেওয়া হবে। তো এই ওয়েলফেয়ার ফান্ডটা এসএইচজি ফেডারেশনকে আরো জনপ্রিয় করেছে। এটা চলছে, খুব ভালোভাবে চলছে। হুগলিতে, নদীয়াতেও চলছে, মুর্শিদাবাদেও, মানে কোথাও একটু ভালো, কোথাও একটু দুর্বল। যেটা যদি ডিসিসিবি একটু উদ্যোগ নেয় তাহলে খুব ভালোভাবে চলতে পারে।
তো হুগলিতে ভালোভাবে চলছে, মাননীয় রেজিস্ট্রার সেটা উল্লেখও করেছেন এবং মডেলটা দেখতে। তো এই ওয়েলফেয়ার ফান্ডটা সম্পর্কে ওইটা একটু বলার দরকার ছিল যে এটা কিন্তু ইন্স্যুরেন্স নয়। তো আমরা এসএসজি ফেডারেশন নিয়ে সংক্ষেপে হলেও অনেকক্ষণ হয়ে গেল, আমরা মোটামুটি একটা আলোচনা করলাম। আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি মনে করেন এই বিষয়ে আলোচনার দরকার আছে, বা আমাদের কমেন্ট সেকশনে এটা লিখে জানাবেন। আপনারা যারা মানে সমবায় কথা চ্যানেলটির মাধ্যমে আমরা সমবায় বন্ধুদের কাছে পৌঁছাতে চাই আরো বেশি করে, তো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আরো বেশি বেশি পৌঁছাবে। শেয়ার করে দিবেন বিভিন্ন জায়গায় আমাদের এই বক্তব্যটি, এবং আর কি আলোচনা এই প্রসঙ্গে কোনো প্রশ্ন থাকলে যদি উল্লেখ করেন, তাহলে আমরা চেষ্টা করব আমাদের জ্ঞান বুদ্ধি মতে অভিজ্ঞতা অনুসারে এইগুলোকে আপনাদের সামনে আবারও হাজির করতে। আজকে তাহলে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবেন।